আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের একটা বিশাল ঘটনা নিয়ে, একটা ব্রেকিং নিউজ যা বলা যায় পুরো অঞ্চলের চিত্রটাই পাল্টে দিতে পারে। চলুন সরাসরি চলে যাই বিশ্লেষণে। খবরটা একদম শকিং, বলা যায় বজ্রপাতের মতো। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া থেকেই ঘোষণা এসেছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। মানে যিনি ছিলেন দেশটির সর্বোচ্চ রাজনৈতিক আর ধর্মীয় ক্ষমতার অধিকারী, তার মৃত্যু হয়েছে। তো সরকারিভাবে যা বলা হচ্ছে সেটা হলো খামেনি তার অফিসে কাজ করার সময়ে একটা হামলায় নিহত হন, আর এই হামলার জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। ভাবুন একবার, এরকম একটা ঘটনা কিন্তু এর আগে কখনো ঘটেনি। এর ফলে পুরো অঞ্চলের শান্তি স্থিতিশীলতা কিন্তু এখন একটা বড় প্রশ্নের মুখে। এই ঘোষণার পরপরই ইরান সরকার কিন্তু সাথে সাথেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মানে বুঝতেই পারছেন, পুরো দেশ এখন একটা শোকের চাদরে ঢাকা। কিন্তু এই যে ঘটনাটা ঘটল, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে একটা বিশাল আর বেশ জটিল সামরিক প্রেক্ষাপট আছে, আর ঠিক সেটাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আসুন একটু দেখি দিনের ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটল, মানে পুরো সিকোয়েন্সটা একবার দেখে নেওয়া যাক। শুরুটা হয়েছিল শনিবার সকালে, যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরান জুড়ে একটা বড় আকারের সামরিক অভিযান শুরু করে। আর ঠিক এই অভিযানের সময় খামেনি নিহত হন। এর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ইরান বসে থাকেনি, তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সেগুলোতে পাল্টা হামলা চালায়। আর দিন গড়াতেই শনিবার সন্ধ্যায় ইরান জুড়ে আরও নতুন নতুন বিস্ফোরণের খবর আসতে শুরু করে। মানে পরিস্থিতি একটা পুরো দস্তুর যুদ্ধের দিকে গড়াচ্ছে। ইরানের পাল্টা হামলাগুলো কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ ছিল না। তারা আবুধাবি, দোহা, বাহরাইন, কুয়েত এই সব জায়গায় থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে। আসলে এই ঘাঁটিগুলো তো ওই অঞ্চলে আমেরিকার সামরিক প্রভাবের একটা বড় প্রতীক, তাই না? তো একদিকে যখন এই হামলা পাল্টা হামলা চলছে, অন্যদিকে তখন আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু থেমে নেই। এর মধ্যেই একটা বড়সড় রাজনৈতিক প্রতিক্রিয়া এলো, আর সেটা এলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সুযোগটা হাতছাড়া করেননি। তিনি সরাসরি বলেছেন, ইরানের জনগণের উচিত তাদের সরকারের নিয়ন্ত্রণ নেওয়া। তার এই কথার মাধ্যমে তিনি আসলে ইরানের সরকার পরিবর্তনেরই ডাক দিয়েছেন। আর এই মন্তব্যটা কিন্তু এই জটিল পরিস্থিতিতে একটা নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিল। এই যে এত সব রাজনীতি, এত সব সামরিক হামলা, এর মাঝে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে কাদের? সাধারণ মানুষদের। চলুন এই সংঘাতের মানবিক দিকটা, মানে হতাহতের খবরটা একটু দেখি। ইরানি রেড ক্রিসেন্ট যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তাতে বলা হচ্ছে এই সংঘাতে এর মধ্যেই ২০০র বেশি মানুষ মারা গেছেন। ভাবা যায়? এই সংখ্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সংকটের মানবিক ক্ষতিটা কতটা ভয়াবহ। আর পরিস্থিতি যে কতটা ঘোলাটে সেটা বোঝা যায় দুই পক্ষের দুই রকম কথা থেকে। দেখুন, একদিকে ইসরায়েল বলছে তাদের বিমান হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরান থেকে খবর আসছে যে শনিবার সন্ধ্যায়ও নতুন করে বিস্ফোরণ ঘটেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে সংঘাত এখনও পুরোদমে চলছে, আর সঠিক তথ্য পাওয়াটাও খুব কঠিন হয়ে পড়েছে। তো সব মিলিয়ে ইরানের বর্তমান অবস্থাটা ঠিক কি? চলুন সেটাই একবার দেখে নিই। এটা বলাই যায় যে দেশটা এখন এমন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ইরান এখন একই সাথে দুটো বিরাট সংকটের মধ্যে আছে। একদিকে তারা তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর জন্য ৪০ দিনের শোক পালন করছে, আর অন্যদিকে একটা ভয়াবহ যুদ্ধও চলছে। এই দুটো জিনিস একসাথে সামলানো যে কোনো দেশের জন্যই একটা অনেক চাপ। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, খামেনির অবর্তমানে ইরানের ভবিষ্যৎ কি? দেশটা কোন দিকে যাবে? এই যে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হলো, এটা কিন্তু শুধু ইরানের জন্য নয়, এটা গোটা মধ্যপ্রাচ্যের জন্যই একটা নতুন আর সম্ভবত আরও জটিল বাস্তবতার শুরু।